আসসালামু আলাইকুম, আমি মেহেদি মাসুদ। স্বাগতম জানাচ্ছি জনকণ্ঠের প্রত্যাশার বাংলাদেশে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জান্নাতুল নওরিন উর্মি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। রাজনৈতিক জীবনটা আসলে কিরকম? রাজনৈতিক জীবন বলতে আমি 2015-16 সেশন থেকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির সাথে জড়িত। ইটস বিন 10 ইয়ার্স, 10 বছর। এবং 10 বছরে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে 9 বছর, যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং পরবর্তী একটা বছর হচ্ছে এই যে এত বড় একটা রিফর্মের মধ্যে থেকে আমরা যাচ্ছি, এটা লার্নিং একটা টাইম। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে খুব কম বয়সে তো শুরু করেছি, একদম আর্লি 18 বছর এরকম। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিক থেকে বিভিন্ন সংগঠনের সাথে কাজ, সেখান থেকে ক্যাম্পাস পলিটিক্স থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমতে সেন্ট্রালে, এটা আমার দ্বিতীয় কমিটি, এর আগের কমিটিতে আমি সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন সহ সাধারণ সম্পাদক হিসেবে আছি। এই যে ছাত্র দলের সাথে রাজনীতি করা, এই সময়ে বা ফ্যাসিবাদের সময় আপনি কীরকম সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছেন? প্রথম সমস্যা তো ছিল অ্যাকনলেজমেন্ট। আমি যে সংগঠন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তখন আসলে এটা কল্পনার বাইরে ছিল যে আপনি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আমি বরিশাল বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। সেখানে পড়ে ছাত্রদল করা, ইট ইজ সামথিং লাইক যে ইমাজিনেশনের বাইরে। আমার বন্ধুরা সবাই ছাত্রলীগ করছিল ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাম্পাসে। সেখান থেকে ছাত্রদল করার ডিসিশন আমার ফ্যামিলিগতভাবে আসে এবং দলের প্রতি ভালো লাগে। আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে আমি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে চাচ্ছিলাম। এবং বিএমপি, জিয়া পরিবার, জন্মগতভাবে এদের প্রতি ভালোবাসা, এখান থেকে শুরু। তখন আসলে এত হিসাব নিকাশ ভাবিনি যে রাজনীতি জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বে। যখন ছাত্রদল করা শুরু করলাম, তার পরবর্তী সময়ে ইউনিভার্সিটিতে জুনিয়র তৈরি হলো, আস্তে আস্তে কাঠামোগত যে রাজনীতিটা, যেটাকে বলা হয় একদম সাংগঠনিক পলিটিক্স, সেখান থেকে সাংগঠনিক পলিটিক্সের মধ্যে ঢুকলাম। আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়লো। ইউনিভার্সিটির পদ প্রাপ্তির পরে আরও প্রমোশন পাওয়ার চিন্তা, তার থেকেও বড় কথা হচ্ছে দলকে আরও বেটারলি সার্ভ করার চিন্তা। এই যে প্রতিযোগিতার পজিশন এবং হচ্ছে ফ্যাসিবাদের যখন সময় ছিল, তখন হচ্ছে তারা যেটা বলতেছে সেটাই শুনতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা? ইয়েস, আই এম অ্যাক্টিভিস্ট। আমি তো সিস্টেমকে প্রশ্ন করছি জনগণের জন্য। সেই সিস্টেম আমার জনগণের জন্য আমি কাজ করছি। আমি যতই একটা দলকে সার্ভ করি, সবার আগে আমার রাজনীতি করার লক্ষ্য হচ্ছে জনগণকে সার্ভ করা। সো ফ্যাসিবাদের সময় তো আপনি আপনার মিনিমাম বেসিক রাইটটা পাচ্ছিলেন না, সেটা নিয়ে প্রশ্ন করার জন্য আমাকে অবশ্যই ছাত্রলীগের সাথে হেড টু হেড ফাইট করতে হয়েছে। আমাকে 2020 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে কোপানো হয়েছে, এবং 2020 সালের 1 মার্চ, এবং সেটা তখন সকল নিউজ চ্যানেলে আসছে, প্রথম আলো, ডেইলি, এরা অনেকগুলো পত্রিকা আছে যারা হচ্ছে সম্পাদকীয় আকারে, সিরিজ আকারে লিখছে। এবং আমার গ্রিভিয়াস বডিলি হার্ম ছিল, এটা নিয়ে মামলা হয়েছে, আসামিরা জেল খেটেছে, এখনও ট্রায়াল চলছে, অন ট্রায়াল। এবং আমি দীর্ঘদিন বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমে ভুগেছি। তার থেকেও আমার শরীরের যে হাড়গুলো ভেঙেছিল সেগুলো জোড়া লেগে গেছে। আমার যে চুল ফেলে দিতে হয়েছিল, সে চুলগুলো হচ্ছে আবার হয়তো বা আগের মতো হয়ে যাবে এক সময়। কিন্তু যে আঘাত, অ্যাজ আ উম্যান, অ্যাজ আ ফিমেল পারসন, আই নিড টু ফেস, যেটাকে বলা হয় আত্মিক আঘাত, যেটাকে বলা হয় সোশ্যাল স্টিগমা, সমাজের একটা নির্দিষ্ট ধারার বাইরে কোনো সিস্টেমকে চ্যালেঞ্জ করা, ইট ইজ নট দ্যাট ড্যাম ইজি। তো আপনি কিভাবে এটার সাথে চ্যালেঞ্জ করেন, কিভাবে মোকাবেলা করে এই পর্যন্ত আসলেন? মোকাবেলা আসলে আমাদের জীবনে সবারই কোনো না কোনো, যে পরিস্থিতিতে আমরা দাঁড়াই সেখানে ফাইট করতে হয়। বাংলাদেশের মতো পরিস্থিতিতে অ্যাজ আ উম্যান আপনি যখন সাধারণ গতিধারার প্রফেশনের বাইরে নতুন কিছু ট্রাই করবেন, অ্যাজ আ প্রফেশনাল আই এম ফ্রম ল সেক্টর, আমি একজন ইংলিশ লয়ের স্টুডেন্ট, আমি ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখি। আমাদের মতো যারা পলিটিক্যাল মেয়েরা থাকে, এরা স্লাট শেমিং, ট্যাগিং, এগুলো তো হয়। তারপর আপনি যদি হন নারী নির্যাতন মামলার ভিকটিম, সোসাইটিতে ফেরা অনেক কঠিন হয়ে যায়। এই তো হচ্ছে এর মধ্য দিয়ে যাওয়ার জটিলতা বা হচ্ছে, তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য
এমন কোনো অর্জন কি আছে যে এই জিনিসটা আপনি হাইলাইট করতে পারেন? জটিলতা হিসেবে আমি দেখছি না। আমাকে এক সময় আমার শহর ছাড়তে হয়েছিল, আমার পরিবার আমাকে নিয়ে ঢাকায় শিফট হয়। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, আমি ব্রাকে পড়াশোনা করি, এখন ব্রাক মাস্টার্স করছি ইংলিশে, এবং মাল্টিপল জনরায় আমি ট্রাই করি পড়াশোনাকে, এবং সবগুলোতেই আল্লাহর রহমতে কিছুটা সফল হয়তোবা হয়েছি। এবং তারই সাথে এইসব ধারা অনুযায়ী আমি অর্গানাইজেশন পলিটিক্সে অনেক বেশি ফোকাস করি, শুধুমাত্র রাজপথের পলিটিক্সই। আপনি দেখছেন যে পুরো এশিয়া মহাদেশের মধ্যেই সহ পুরো পৃথিবীতে এখন পলিটিক্স চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র রাজপথই মানুষের সাথে কানেক্ট হওয়ার একটা ওয়ে না, আপনাকে পলিটিক্সকে অর্গানাইজেশনাল লেভেলে ভাবতে হবে। সো আমি দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছি, এবং রিসেন্টলি আমি হচ্ছে ইউএন উম্যানের, ইউনাইটেড নেশনের যেটা হচ্ছে নারীদের নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে বাংলাদেশে একটা ফেলোশিপ পেয়েছি, এবং সেই ফেলোশিপের কাজ করার জন্য ওয়াইডিএ ফেলোশিপ আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম। দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন মাই লিটল পলিটিক্যাল লাইফ। এই ছোট্ট রাজনৈতিক জীবনে আমি যে অর্জনগুলোর স্বপ্ন দেখেছি, এটা তার একটা ধাপ ছিল। অ্যান্ড সেখান থেকে আমি এই যে সোশ্যাল নর্মের বিরুদ্ধে ফাইট করা, যে নর্ম আসলে আমার ক্ষেত্রে হয়েছে যে মেয়েরা তুমি রাজনীতি করতে আসছো বলেই তুমি মার খাচ্ছ, তুমি মার খেয়েছো, তুমি সমাজের বাইরে চলে গেছো, তোমার আর সমাজে ফেরার সুযোগ নেই, তুমি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এই যে একটা টার্ম, এই টার্মটার সাথে ফাইট করার জন্য আই হ্যাভ ট্রেনিং। আমি ফেসবুক মেটার সাথে ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটির উপরে ট্রেনিং করেছি। আমি তাদেরও ফেলো বাংলাদেশে। ইউএসএইডের সাথে আমি মাল্টিপল প্রজেক্ট করেছি, ব্রাকের সাথে করেছি। সো হ্যাঁ, এগুলো পলিটিক্যাল লাইফের অ্যাচিভমেন্ট। অ্যাজ আ উমেন পলিটিশিয়ান, আমি যদি নিজেকে নিজের আপনাদের ধরেন জনপ্রতিনিধি করতে চাই, আই নিড টু শার্প মাই সেলফ ইন মাল্টিপল জনরা। এই যে রাজনৈতিক জীবনে এবং এই সময়ের মাঝে যে বিপ্লবটা সংঘটিত হলো, জুলাই বিপ্লব বলছি আমরা, এই বিষয়টাকে আপনি আপনার যেই রাজনৈতিক আদর্শের পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখছেন? আমার রাজনৈতিক আদর্শ তো হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের মানুষ সব কিছুর আগে, বাংলাদেশ ফার্স্ট। ইন দ্যাট পয়েন্ট জুলাই আন্দোলন, 28শে অক্টোবর অ্যারেস্ট হয়েছি, সেটা এক রকমের স্মৃতি ছিল। আমি আমার দলের মানুষকে রক্তাক্ত হয়ে আমার পাশে মরে যেতে দেখেছি, আমার সহযোদ্ধাদের সাথে গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। কিন্তু জুলাই আন্দোলনের বিষয়টা, রিয়েলাইজেশনটা ভিন্ন রকম ছিল। আমি সেই সব নারীদেরকে দেখেছি যারা গার্মেন্টস শ্রমিক, যারা গৃহিণী, যারা স্টুডেন্ট। আমি সেই সব মানুষকে দেখেছি, সেই সব ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেছি, তারা রাবার বুলেট পিঠে পায়ে, মানে আমরা যখন প্রতিদিন প্রোগ্রামে যেতাম তখন দেখতাম যে রক্ত রাস্তায়। হ্যাঁ, আপনি হয়তো বা জানেন যে ব্রাক ইউনিভার্সিটির সামনে একটা প্রচণ্ড ম্যাচ হয়েছে, যেখানে একই দিনে 4-5 জন স্টুডেন্ট, 17 তারিখ 18 তারিখ, এই যে সময়গুলোতে খুব একটা মেস পরিবেশ ছিল। আমার ক্যাম্পাসে অবরুদ্ধ ছিল আমার ব্যাচমেট, আমার কলিগ, যারা কি আমার ক্লাসমেট, আমার পরিচিত মানুষরা গুলিবিদ্ধ হচ্ছে। আমার বাসার এরিয়ার, আমার পাশের প্রতিবেশী ছেলে, একটা ছোট্ট ছেলে, ইন্টারে পড়া একটা ছেলে, সে মারা গেল। এরকম এক্সাম্পল অনেক দেখছি। আমি আমার ধানমন্ডির বাসার যখন আন্দোলন করে ঢুকছি, তখন আমি দেখলাম যে একটা ছেলে সরাসরি আই পয়েন্টে গুলি লেগে গুলিটা বের হয়ে গেছে। এ ধরনের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু খুশির বিষয় হচ্ছে যে মানে অবশেষে আমরা ফ্যাসিস্টকে পতন করতে পেরেছি। এই বিষয়টাকে কেন্দ্র করে সামনের বাংলাদেশটাকে কিভাবে দেখছেন, কি প্রত্যাশা রাখছেন? সামনের বাংলাদেশ আসলে রাজনীতি আমরা যারা করি, আমাদের জন্য তো দেশ হচ্ছে একটা স্বপ্ন, মানে খাব। আমরা একটা অভিজাত স্বপ্নের জন্যই রাজনীতি করি। আমি এই আনরিয়ালিস্টিক আশা রাখি না যে বাংলাদেশে পরবর্তী যে সরকার আসবে, সেটা হোক আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা এসে খুব সব কিছু পরিবর্তন করে ফেলবে। এটা আনরিয়ালিস্টিক। আমি খুব রিয়েলিস্টিক ডিমান্ড চাই যে আমি যে দলকে সার্ভ করেছি, আমার জীবনের সব থেকে গোল্ডেন এরায়, সব থেকে ভালো সময়টা আমি যে দলের পিছনে দিয়েছি, তারা অন্তপক্ষে জনগণকে অ্যাড্রেস করে, জনগণের কথা মাথায় রেখে শাসন করবে, যেন তারা শোষক না হয়ে ওঠে, তারা যেন গণতান্ত্রিক যে সিস্টেম, রুল অফ লকে প্রিভেইল করে। এই জিনিসটাই তো আমার স্বপ্ন অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। বর্তমান সরকার যারা হচ্ছে এই জুলাই পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত, তারা কি আসলে যেই বিপ্লবের যে চাহিদা,
গণঅভ্যুত্থান থেকে যে প্রত্যাশা, জাতীয় প্রত্যাশা, সেই জায়গাতে কতটুকু সফলতা অর্জন করতে পারছে বলে মনে হয় আপনার? দেখুন, গণ অভ্যুত্থান থেকে যে প্রত্যাশা ছিল সেটা একটা গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা ছিল, আর বর্তমান সরকার এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি গণতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে। আমি যদি প্রত্যাশার কথা বলি তাহলে আমার এই সরকারের থেকে সব থেকে বড় যে প্রত্যাশা, যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি পলিটিক্যাল পার্টিকে, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে তিনি জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতাটাকে হস্তান্তর করবে। এবং নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, মানে সময়কাল ঘোষণা করেছে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। একটি দল পিআর চাচ্ছে ক্ষমতার স্বাদ এত বছর পরে গ্রহণ করার জন্য, এবং এটা নিয়ে আসলে আলোচনা চলছে। এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরা সকল পলিটিক্যাল পার্টিকে একটা জায়গায় এনে আলোচনাগুলোকে সিমultaneously করতে পারছে। পিআর সম্পর্কে প্রশ্ন করব। পিআর নির্বাচন বা পিআর পদ্ধতিটাকে আপনারা কিভাবে দেখছেন বা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি যেখানে বসে কথা বলছি এটা ঢাকার সব থেকে অভিজাত জায়গা, কিন্তু ভোট তো আসলে আপনার আমার বাইরেও বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের। তেমনি আসলে কি এদেশের তৃণমূলের যারা হচ্ছে একদম রুট লেভেলের মানুষ, তারা কি পিআর পদ্ধতিকে ধারণ করতে পারে? আপনি একটা পদ্ধতিকে জনগণের কাছে ছেড়ে দিচ্ছেন, আপনার যে পার্টি এটাকে প্রস্তাবনা করেছে তাদের 65% সাপোর্টার এই প্রক্রিয়া সম্পর্কে জানে না। এটা আমার কথা না, এটা হচ্ছে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট। আপনি পত্রিকাগুলোতে দেখুন, এই যে সমীক্ষাগুলো আসছে, তো পিআর তারা চাচ্ছে কিন্তু পিআর কি তারা জানে না। তাহলে সেটা কিভাবে একটা নির্বাচনী প্রক্রিয়া হতে পারে? যদি আমি বলি যে আপনারা যদি এটাকে উপযোগী মনে করেন বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ধরে নিলাম, তখন তো হচ্ছে এখানে অংশগ্রহণমূলক একটা রাজনীতি করাই যায়। যে হচ্ছে আপনারা যেহেতু এটা অনেক বড় একটা দল, তখন দেশের মানুষকে বোঝানো, কারণ আপনি যখন এখানে আসবেন তখন তো হচ্ছে আপনার যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলো তো জনগণের কাছে প্রস্তাবনা দেবেন, তাই তো? সো এই পিআর পদ্ধতিটা কি, মানে এটা কি নৈতিকভাবেই হচ্ছে বাংলাদেশের জন্য উপযোগী নয় বলে মনে করছেন, নাকি হচ্ছে এটা শুধুমাত্র রাজনৈতিক একটা দৃষ্টিকোণ? অবভিয়াসলি ইটস আ পলিটিক্যাল কার্ড। পিআর ইজ আ পলিটিক্যাল কার্ড। আপনি জনগণের জন্য যদি এটা সাস্টেইনেবল হতো, জনগণ যদি এটাকে গ্রহণ করতো, তাহলে জনগণ এটার পক্ষে তাদের কনভারসেশনকে বিট করতো। অ্যান্ড আপনি যদি দেখেন যে পিআর নিয়ে এদের নির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই কিভাবে এটাকে করবে, এটার প্রসেসটা কিভাবে হবে। এবং সেকেন্ডলি যেটা বিষয় হচ্ছে যে দেখুন, আপনি এই 11th আওয়ারে এসে একটা জিনিস তো জনগণের উপরে চাপাই দিতে পারেন না। বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অভ্যস্ত। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা সেই নির্বাচন প্রক্রিয়াকে করাপ্ট করেছে বলে আপনি সেই পুরো এস্টাবলিশমেন্টকে বাদ দিয়ে একটা নতুন এস্টাবলিশমেন্টকে চাচ্ছেন, কিন্তু সেই যে নতুন এস্টাবলিশমেন্টকে চাচ্ছেন সেটা কাদের থ্রু চাচ্ছেন, তাদের ক্লিয়ারিটি কি? পলিটিক্যালি গত 1 বছরে জামাতে ইসলামী কতটা নিজেকে ক্লিয়ারেন্সের জায়গায় রাখছে? আপনি বাংলাদেশের নিয়োগগুলো দেখেন, আপনি আজকের দিনে যদি দেখেন যে জামাতের বিভিন্ন নেতাকর্মী যারা পূর্ববর্তী সময়ে ছাত্রদলের বিভিন্ন স্তরের যাদেরকে হত্যা করেছে, তারা এখন জুডিশিয়ারির মারপ্যাচ দিয়ে তারা এখন খালাস পেয়ে যাচ্ছে। জামাত যেখানেই যাচ্ছে তাদের লোককে নিয়োগ করছে। ইটস আ সিস্টেম। এখন পিআর এর মাধ্যমে তো আমরা জনপ্রতিনিধি অবশ্যই এইভাবে নিয়োগ করতে দিতে পারি না একটা নির্দিষ্ট দলের স্বার্থকে উদ্ধার করার জন্য। শুধু একটা দলকেই এইভাবে টার্গেট করছেন নাকি, মানে বলছেন যে একটি দলই কি এটা চাচ্ছে নাকি আরো অনেকগুলো দল? 5 আগস্টের পরে গণতন্ত্র, যেমন আমরা গণতান্ত্রিক কথা এবং গণতন্ত্র নিয়ে আমরা যেমন স্বাধীনভাবে আলোচনা করতে পারছি, তার সাথে সাথে আমাদের কিছু সদগাও দিতে হচ্ছে। সেটা হচ্ছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, অনেকগুলো টিম আছে, এগুলো আপনি জানেন। এবং অনেকগুলো রাজনৈতিক দল একই সাথে জামাতকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে, জামাতের ন্যারেটিভকে। এটা আমরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের সময় দেখছি, এটা আমরা বিভিন্ন প্রক্রিয়ায় দেখছি। হ্যাঁ, ছাত্রদের যে পার্টি আছে, নাগরিক পার্টি, সেটা নিয়ে আমার অনেক আশা আছে। আমি আশা করব যে তারা গণ অভ্যুত্থানের মাঝ থেকে উঠে আসা একটি দল এবং তরুণদের দল, এটা আমাদের মতো তরুণদের জন্য খুব আশার যে আমরা ছাত্র সংগঠনে আছি কিন্তু আমার ব্যাচমেট সে একটি পার্টির প্রধান। এটা আমাদের জন্য অবশ্যই একটা ওভারওয়েলমিং, একটা খুশির বিষয়, সে উপদেষ্টা হচ্ছে। কিন্তু সেই পদ, সেই পজিশন, সেই নিয়ামতকে যেন তারা ধরে রাখতে পারে, কারো প্রয়োজনে না আসে, এটা তাদের প্রতি আমার আশা থাকবে। একটা ছোট্ট প্রশ্ন করবো,
শুধু নামটা জানতে চাইবো যে আপনার রাজনৈতিক জীবনে পদার্পণে আপনার আদর্শকে। আমার রাজনৈতিক জীবনে পদার্পণের আদর্শ হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া। আচ্ছা। একজন নারী যে কখনো আপোষ করে না অন্যায়ের সাথে, অ্যান্ড সবসময় সব পরিস্থিতিতে ন্যায়ের জন্য লড়াই করেন। বাংলাদেশের যারা হচ্ছে নারী নেতৃত্বের সামনের দিকে অগ্রসর হবেন তাদের জন্য ছোট্ট একটা কথা বলে আমরা শেষ করবো আজকের আয়োজন। সমস্যা যাই হোক, সামনে চ্যালেঞ্জ যেমনই হোক, ইউ নিড টু বি আনস্টপেবল। সোসাইটি, ফ্যামিলি, লাইফের যে কোনো স্পেসে আমরা সাপোর্ট পাই আর না পাই, আমাদেরকে এই ফাইটটা করতে হবে, টিকে থাকার এই ফাইট। কারণ আমরা যদি টিকে না থাকি তাহলে রাজনৈতিক স্তরে যদি নারীরা সর্বোচ্চ জায়গায় নিজের মেধা এবং সততার জোরে না পৌঁছায়, তাহলে এদেশের কোনো সেক্টরে নারীরা নিজেদের যোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে না। আই থিঙ্ক। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা দেখলেন আজকে আমরা কথা বললাম জান্নাতুল নওরিন উর্মির সাথে, এবং আমাদের আলোচনা হলো রাজনৈতিক জীবন, সামনের পথ চলা এবং প্রত্যাশার বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।